ডক্টর আহির ইবনান মীরকে বিয়ে করতে অনীহার কারণটা জানালে ভালো হতো ম্যাডাম। আমি কোন দিক দিয়ে খারাপ? সামনে বসা মেয়েটার উদ্দেশ্যে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো আহির। অপর প্রান্ত থেকে উত্তর এলো, আসলে আপনি বড় ভালো মানুষ ডাক্তার, ভদ্র, শিক্ষিত, গুড লুকিং, তার উপর একজন নাম করা ডাক্তার। কিন্তু আপনি একদমই আমার ধাঁচে না। বরং আপনি যদি আমার পুরোটা জানতেন তাহলে নিজেই এই বিয়েটা ভেঙে দিতেন। তাই ভাবলাম আগে ভাগেই জানিয়ে দিই। আহির চোখ সরালো না, শান্ত স্বরেই বলল, তা জানি না, কিন্তু কেন ভাঙতাম বিষয়টা একটু খোলাসা করবেন কি? আপনি বয়সে পরিপক্ক, অভিজ্ঞ। আমি আমি তো কেবল শুরু করেছি জীবনটাকে উপভোগ করতে। আপনি কি আমার মতো এক তরুণ, সরল, বেপরোয়া মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে মানিয়ে নিতে পারবেন? বরং আপনার মতো একজন সমাজ সম্মানিত মানুষ আমার মতো মেয়ের সঙ্গে ঘর করা কি আদৌ শোভনীয়? আহির কফিতে চমক দিল, চোখে মুখে নির্লিপ্ততা। সে আবারও বলল, আমি প্রেমে বিশ্বাস করি, কিন্তু একজনের নয়। এখন আমার 5 জন বয়ফ্রেন্ড আছে। এক্সের সংখ্যা অসংজ্ঞায়িত। ভালোবাসা এখনকার সময় আর একক নয়, তা এখন গতি, তা এখন বিকল্প। এই বয়সে বিয়ে, তা তো স্বাধীনতার শবযাত্রা ছাড়া আর কিছুই নয়। বিয়ের পরেও আপনি আমার সঙ্গে সুখে থাকবেন না। আমি হয়তো পালিয়ে যাব, হয়তো প্রাক্তনের সঙ্গেই সম্পর্ক রেখেই যাব। আপনি কি তা মেনে নিতে পারবেন? বলুন, আপনার মতো সজ্জন মানুষের জন্য কি এমন এক উচ্ছৃঙ্খল, অনুশাসনহীন মেয়ের সঙ্গে জীবন কাটানো সাজে? আহির চোখ মুখে উত্তাপের একরক্তি চিহ্নও নেই। কফির কাপে ঠোঁট ডুবিয়ে শুধু মাথা নাড়ল, বোঝালো আসলেই বোধহয় শোভা পায় না। মেয়েটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, মুখে বিজয়িনীর হাসি, চোখে চাপা তৃপ্তি। বলল, ঠিক আছে, তাহলে আপনি ভাবুন আপনার কি করা উচিত। আমি চাই তাহলে। আশা করি আমাদের আর দেখা হবে না। সে চলে গেল। আহির কিছু বলল না, চুপ করে বসে রইল। শুধু তার ঠোঁটের এক প্রান্তে এক আশ্চর্য হাসি জলজল করে উঠল। রেস্তোরাঁর ঝুলন্ত বেলজিয়াম ল্যাম্পের নিচে এসে দাঁড়াতেই নুহা দেখতে পেল রাস্তার পাশে সাদা গাড়িটা অপেক্ষা করছে। চালকের আসনে বসে আছে আরোজা। সে দ্রুত পা ফেলে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। দরজাটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তার আগেই আরোজার প্রশ্ন, কি রে নুহা, দেখা হলো? ফলাফল কি? বিয়েটা ভাঙছে তো নিশ্চয়ই? নুহা একটু হেসে তার চশমাটা আরোজার হাত থেকে নিয়ে চোখে পড়ল। তারপরে গ্লাভ বক্সের আয়নায় নিজেকে একবার দেখে চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে বলল, ভাঙবে নিশ্চয়ই। আমি যে খুব কিছু বলেছি তা না, তবু যা বলেছি তাতে কেমন যেন থমকে গিয়েছিল লোকটা। মুখে কথা আটকে গিয়েছিল। বুঝলি তো, ভদ্রলোকদের একরকম নীরবতা থাকে, যা ওদের সম্মতির আলামত। হয়তো ভাবিস না তোর বিয়েটা আর হচ্ছে না। এখন আমাকে তাড়াতাড়ি আঙ্কেলের বাড়িতে নামিয়ে দে। আরজ যেন বহুদিনের ভার নামিয়ে রেখে হাফ ছেড়ে বাঁচল। একটু হতাশ গলায় বলল, ধন্যবাদ রে সোনা, তুই না থাকলে যে আমার ভালোবাসাটা অপূর্ণ থেকে যেত। আব্বু তো এবারে জোর করেই বিয়ে দিত। তবে একটা কথা, তুই কি সত্যি আজ থেকে আর হোস্টেলে থাকবি না? নুহা জানালা থেকে মুখ ফিরিয়ে রইল কিছুক্ষণ। বাইরের আলো ছায়ার খেলা, গাছের পাতার নড়ে ওঠা, সবকিছুই তার কাছে অদ্ভুত রকমের ভালো লাগে। নিচু গলায় বলল, আব্বুর সঙ্গে জেদ করেই হোস্টেলে উঠেছিলাম। সেই জেদে আমি হয়তো আমার জীবনের অর্ধেক শান্তিটুকু বিসর্জন দিয়েছি। চাচ্চু বললেন তার এক বন্ধু আছেন এই শহরে, তার বাড়িতেই আমার থাকার ব্যবস্থা করেছে। আমি এখন থেকে ওখানেই থাকবো। তুই চল, আর দেরি করিস না। আরজ কিছু বলল না, গাড়িটা ছুটে চলল। সন্ধ্যার কুয়াশার ছায়া তখন ধীরে ধীরে নেমে আসছে চারপাশে। আহির বাড়ির দরজাটা খুলে সোজা ড্রয়িং রুমে গিয়ে বসলো। চোখে মুখে ক্লান্তি রেখে স্পষ্ট, চোখে একরকমের অন্যমনস্কতা। বসতে বসতেই বলল, আম্মু, এক কাপ কফি দাও তো। আরিফা বেগম কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে কফির মগ হাতে করে এগিয়ে এলেন। মগটি ছেলের হাতে দিয়ে তার পাশেই বসে পড়লেন। মুখে একটু কৌতূহল জিজ্ঞেস করলেন, আহির, আরুজাকে কেমন লাগলো তোর? পছন্দ হয়েছে তো? মায়ের কথা জবাব না দিয়ে আহির মগে চুমুক দিতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে একটা হালকা ধাক্কা, কফির মগ হাত ফসকে মেঝেতে পড়ে গেল ভেঙে। চমকে উঠে নিচে তাকিয়ে দেখলো কফির ছিটে ফুটো ছড়িয়ে গেছে। এই কাণ্ডকে ঘটালো তা বোঝার জন্য সামনে তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে এক চেনা মুখ, অথচ এই মুহূর্তে একেবারেই অপ্রত্যাশিত সেই মেয়েটি। আহিরের চোখে চোখ পড়তেই নুহার চোখ নিচু হয়ে গেল। কেমন এক বিব্রত, কুণ্ঠিত মুখ, যেন নিজেই নিজের মধ্যে গুটিয়ে যেতে চাইছে। আসলে আহিরের ছোট ভাই আরশের সঙ্গে খুনসুটি করতে গিয়ে নুহা অসাবধানেই সে ধাক্কা খেয়ে বসেছে। আর এখন সেই ছোট্ট ভাইকেই চোখেই দেখা যাচ্ছে না। নুহাকে ফেলে পালিয়েছে ছেলেটি। পরিস্থিতি সামাল দিতে না পেরে নুহা
পেছনে ঘুরে যেতে চাইল, কিন্তু ঠিক সেই সময় গম্ভীর কণ্ঠে আহির বলল, স্টপ, এদিকে এসো। আরিফা বেগম একরকম শঙ্কিত হয়ে উঠলেন। ছেলের মেজাজ তিনি চেনেন, সামান্য উস্কানিতেই আগুন হয়ে ওঠে সে। তাই তড়িঘড়ি করে বললেন, আহির, রাগ করিস না প্লিজ। মেয়েটা আমাদের অতিথি, ঢাকা থেকে এসেছে পড়াশোনার জন্য। হোস্টেলে কষ্ট হচ্ছিল, তোর আব্বু বলেছেন ও আমাদের এখানেই থাকবে কিছুদিন। নুহামা, এদিকে এসো। আহির যেন আবার একটু চমকে উঠল। এবার স্পষ্ট ধাক্কাটা শুধু মগে নয়, বুকেও বাজল। সে নীরব হয়ে গেল। নুহা পা ফেলে এগিয়ে এলো সামনে, মাথা নিচু, ঠোঁট কাঁপছে, চোখে লজ্জার ছায়া। এক প্রকার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। আরিফা বেগম পরিচয় করিয়ে দিলেন, নুহা, এ আমার বড় ছেলে আহির, আর আহির ও নুহা। নুহা কাঁপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আহির মেয়েটির এই শোচনীয় অবস্থা দেখে বেশ মজাই পেল। যদিও পুরোটা সে বুঝতে পারেনি, তবে কিছুটা বুঝেছে। শান্ত স্বরে সালামের উত্তর দিয়ে বলল, দেখতে তো খুব ছোট মনে হচ্ছে না। তা মানুষকে কষ্ট দিলে বা কোনো ভুল করলে যে সরি বলতে হয়, সেটাকে জানো না? আরিফা বেগম নুহাকে কিছু বলতে না দিয়েই বললেন, আহির, কি বলছিস এসব? মেয়েটা তো ভয় পাচ্ছে। নুহা, তুমি যাও। আহির, এখন বল, তোর পছন্দ হলো তো আরজাকে? নুহা পিছন ফিরে চলে যাচ্ছিল, কিন্তু কথাটা কানে আসতেই পা হঠাৎ থমকে গেল। আহির খেয়াল করলো সেটা। মনে মনে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলল, আরজাকে আমার খুব পছন্দ হয়েছে আম্মু। আমি আরজাকে বিয়ে করতে চাই। তুমি প্রস্তুতি নিতে শুরু করো, আমি উপরে যাচ্ছি। ভীষণ ক্লান্ত লাগছে। কথাটা যেন নুহার কানে নয়, সোজা বুকের মধ্যে গিয়ে আঘাত করলো। এই লোকটা এমন অবলীলায় বলল কথাটা। এত কিছুর পরও লোকটা কি কিছুই বোঝে না? সে কি এতটাই নির্বোধ, নাকি ইচ্ছাকৃতই করছে? আরও যার জায়গায় তো আমাকেই তো সে দেখছিল, তবুও নোহার ভাবতে পারল না তার নিজের উপরেই সবচেয়ে বেশি রাগ হচ্ছে। এমন একটা কাজ সে কেন করতে গেল? প্রিয় বান্ধবীর চোখের জল মুছতে গিয়ে এত বড় একটা খেলা খেললো। মানুষের জীবনের উপকারই তো করতে চেয়েছিল, আর আজ সে নিজের জীবনে যেন তার সঙ্গে পরিহাস করছে। আহির নোহাকে পাশ কাটিয়ে নির্লিপ্তভাবে চলে গেল। নোহার প্রচণ্ড মেজাজ খারাপ হলো। লোকটা কি বোঝেনি এত নাটকের কি আছে, আর কাকে বিয়ে করবে এবার সরাসরি কথা বলতে হবে। বাইরে প্রকৃতি আজ বিদ্রোহে ফেটে পড়ছে। আকাশ জুড়ে এক পাল ধোঁয়ারাঙা মেঘ দাপিয়ে বেড়াচ্ছে। সেই মেঘের পেট ফুঁড়ে মুষলধারে ঝরে পড়ছে বৃষ্টি। বৃষ্টির ঝাপটা আছড়ে পড়ছে জানালার কাছে। নোহা পায়চারি করছে। ভেতরে ভেতরে সে ভীষণ অস্থিরতা তার শরীরের চামড়ার নিচে আগুনের মতো দপদপ করছে। খোলা চুলগুলো এলোমেলো পড়ে আছে পিঠ জোড়ে, ঠোঁট শুকনো, চোখে একরাশ দুর্ভাবনা। সে কিছুতেই বুঝতে পারছে না আহিরের সামনে দাঁড়িয়ে কি বলবে, কিভাবে শুরু করবে। শুধু এটুকু নিশ্চিত জানে চুপ থাকা আর চলে না, এই লোকটার মুখোমুখি হতেই হবে। আরজার মুখটা বরাবরই চোখের সামনে ভেসে উঠছে। না, এটা হতে দেওয়া যায় না, হতে দেওয়া যায় না। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটি শীতল কণ্ঠস্বর। নোহা। নোহা ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে ঝাঁকড়া চুলের ছিমছাম গড়নের এক কিশোর। চোখে চিকন ফ্রেমের চশমা, মুখে গম্ভীর চোখ, বয়স খুব বেশি হলে 13-14। নোহা মৃদু হেসে বলল, আরে ছোট, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। সাথে সাথেই ছেলেটার মুখটা শক্ত হয়ে গেল। দুপা এগিয়ে এসে বলল, ডোন্ট কল মি ছোট, আমার নাম আরশ ইরফান মীর। ওকে, আম্মু তোমাকে নিচে ডাকছে, এই বলতে এসেছিলাম। আর শোনো, আমি তোমাকে পছন্দ করি না, তাই আমার সঙ্গে বন্ধুত্ব করার কোনো চেষ্টা করবে না, আর পরের বার এই নামে ডাকবে না। কথাগুলো বলেই সে এমন ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো যেন বিশাল এক যুদ্ধ শেষে একটি জাতির ভাগ্য নির্ধার করে সে এখন নিজের ঘরে ফিরছে। চলে গেল। দরজা খুলে আবার নিজেই বন্ধ করে। নোহা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এটা ছেলে, মুখ দেখে মনে হয় দার্শনিক, কিন্তু কথা শুনে মনে হলো পাড়ার চায়ের দোকানের সম্পাদক। নোহার মাথাটা ঝিমঝিম করছে, কানের ভেতরে ঘুঘু শব্দ বাজছে যেন। ভিতরে কে যেন দপ করে একটা কথা ছড়ে দিল, এই ছেলেটা তোকে অপমান করে গেল নোহা, তুই চুপ থাকবি? তখনই নোহার মনে পড়ল আহিরের কথা। এই দুই ভাইয়ের ভেতরে একটা কিছু আছে, দুইজনের কথা বলার ধরন একই। চুপচাপ দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো নোহা। এই ঘরটার কথা মনে আছে তার। যখন আরিফা বেগম তাকে বাসায় ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন বলেছিলেন এইটা তার বড় ছেলের রুম। কোনো কিছু না ভেবেই নোহা ঘরের ভিতরে উঠে দিল। ঘরটা খালি, একেবারেই নিস্তব্ধ। আহির তো ঘরে ফিরেই ছিল, তাহলে গেল কোথায়?
ভেতরের কৌতূহল মেটাতে ধীরে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল নুহা। ঘরটা যথেষ্ট বড়, সাদা আর হালকা ব্লু রঙের সংমিশ্রণে সাজানো, সবকিছুই পরিপাটি, কোথাও এক ফোঁটা বিশৃঙ্খলা নেই। কেন যেন নুহার মনে হলো এই ঘরের ভিতরটা ঠিক নিজের নয়, বরং কোনো হোটেলের রকম। এক কোণায় একটা বুকশেলফ, তাতে সাজানো বহু রকমের বই, পড়া না পড়া, পড়তে যাওয়া কিংবা ভুলে যাওয়া। নুহা এগিয়ে গেল বইয়ের নামগুলো চোখ বুলিয়ে যেতে যেতে কিছু বুঝে কিছু না বুঝেই দেখছিল। ঠিক তখনই পিছনে একটা হালকা পায়ের শব্দ। নুহা চমকে ঘুরে তাকালো, আর পর মুহূর্তেই বুকের ভেতরটা তপ করে উঠল। দরজায় দাঁড়িয়ে আছে আহির। ভেজা চুল, নগ্ন গায়ে জিমে গড়া শরীর স্পষ্ট দৃশ্যমান। কালো ট্র্যাক প্যান্ট পরা, এক হাতে তোয়ালে, মাথা মুছতে মুছতে ঘরে ঢুকছে সে। নুহার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখ নামিয়ে নিল সে। ঘুরে দাঁড়ানোর আগেই পিছন থেকে আহিরের গম্ভীর গলা ভেসে এলো। হোয়াটস দিস? নুহার যেন গলা শুকিয়ে গেল, যত কথা ছিল মনে সব তালগোল পাকিয়ে গেল। অস্বস্তি যেন গলা চেপে ধরেছে। বড্ড ছোট মনে হলো নিজেকে, বড্ড অনাহত। কাঁপাকাঁপি গলায় নুহা বলল, আমি আসলে দেখলাম রুমটা ফাঁকা, তাই। ফাঁকা থাকলে কারো রুমে ঢুকতে পড়তে হয়? কারো রুমে ঢোকার আগে নক করতে হয়, এইটুকু জানো না তুমি? ভুল করলে যে সরি বলতে হয়, এটাও তো জানো না। তো জানোটা কি তুমি? যাই হোক, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কেন স্টিলে? পরে বলবো, আপাতত আসি। বলা মাত্রই নুহা দরজার দিকে পা বাড়ালো। এমন সময় হুট করে আহির তার সামনে এসে দাঁড়ালো। নুহা চমকে গিয়ে চোখ বন্ধ করে ফেললো। আহির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখ রাখলো মেয়েটার মুখে। নুহার চোখ বন্ধ, চোখের পাতা তিত্তির করে কাঁপছে, নাকে টোকে বিন্দু বিন্দু ঘাম। আহিরের গম্ভীর মুখে মৃদু এক হাসি ফুটে উঠল, তবে সে হাসিটুকু মুহূর্তেই গিলে নিল। নুহার দিকে একটু ঝুঁকে বলল, তোমার হাব ভাব তো সুবিধার মনে হচ্ছে না। তুমি কি চুরি টুরি? নুহা চট করেই চোখ খুলল। সামনে দাঁড়িয়ে আহির, গায়ে সাদা রঙের একটি টি শার্ট। নুহা এক মুহূর্তের জন্য বুঝতেই পারেনি সে কখন টি শার্ট পরলো। তবে মনে মনেই অস্থির একটা দীর্ঘশ্বাস ফেলল। শরীর যেন এখনো কাঁপছে। আহির সেইভাবেই দাঁড়িয়ে নুহাকে পর্যবেক্ষণ করছে। নুহা চোখে চশমাটা ঠেলে দিয়ে বলল, কি বলবেন আপনি? আহির নির্লিপ্ত ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো, এক হাতে টাওয়ালটা গুটিয়ে রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, বলছিলাম তোমার মতলবটা কি? 6 নম্বর প্রেমিক বানিয়ে ব্রাজিলের আগে হেক্সামেশন পূরণ করতে চাও নাকি? এক্সের সংখ্যা যেন কত? ও, ওটা তো অসংজ্ঞায়িত। রাগে নুহার শরীর জ্বলে উঠল, মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। এই লোকটা ভাবেটা কি নিজেকে? রাগের সাথে কান্নাও পেল। এত অপমানিত সে জীবনে হয়নি, তবু অপমানের থেকে রাগটা বেশি হলো। আহিরের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখুন, আপনি বিয়েটা করবেন না, বুঝতে পেরেছেন? আহির পাল্টা প্রশ্ন করল, কেন করবো না? কারণ আমি রাজি না। তুমি রাজি নাকি না তাতে আমার কি? আমি কি তোমাকে বিয়ে করতে যাচ্ছি? নুহার এতক্ষণ ধরে কষ্ট করে ধরে রাখা ধৈর্য যেন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুটা উত্তেজিত হয়েই বলল, এই, আপনার সমস্যা কি আসলে? আপনি কি 4 বছরের শিশু যে সব কিছু হাত ধরে বোঝাতে হবে? আরও যে আপনাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ওর বাবা ওই সম্পর্কটা আপাতত মানবে না। আর ছেলেটা মধ্যবিত্ত, তার উপরে একজন স্টুডেন্ট। এই কারণে আরও যা আপাতত ওর বাবাকে বিষয়টা বলতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে যেন এই বিয়েটা ভেঙে দিই। আপনি এত কিছু জেনে শুনেও বিয়েটার জন্য এমন ডেসপারেট হচ্ছেন কেন? সমস্যা কোথায় আপনার? আহির ধীর কণ্ঠে বলল, রিল্যাক্স। ডেসপারেট তো তুমি হচ্ছ, বিয়েটা করতে চাই না। এটা কি এমন কঠিন কথা? সেটা ভদ্রভাবে বলতে পারতে না? নিজের চরিত্রের সার্টিফিকেট দিয়ে নাটক করার কি দরকার ছিল? কথাটা শুনেই নুহার বুকের ভিতরটা কেঁপে উঠল, চোখের পানি চলে এলো নিজের অজান্তেই। মঞ্চে হয়তো সে ভুল করেছে, কিন্তু তাই বলে এই লোকটা এইভাবে কথা বলবে, অপমান করবে, তার উপরে তার চরিত্র নিয়ে কথা বলবে? এতটুকুই না বা চেনে তাকে কতটুকু? নুহার বলতে যাওয়া শব্দগুলো গলার কাছে আটকে গেল। জানে এখন কথা বললে গলা কেঁপে উঠবে। আপাতত যে তার কান্না পাচ্ছে সেটা এই লোকটাকে সে কখনোই বুঝতে দেবে না। মানুষের কাছে নিজেকে দুর্বল দেখানো তার মোটেই পছন্দ না। পেছন ফিরে চলে যেতে উদ্যত হতেই আহির আবারও বলল, আমি কিন্তু বিয়েটা ভাঙছি না। নুহা থেমে দাঁড়ালো, চোখের কোণ মুছে নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। বুঝলো না লোকটিকে তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। এত করে বলার পরেও মাথায় ঢোকে নিয়ে না। সোজা আহিরের সামনে এসে দাঁড়ালো, একটা নিঃশ্বাসে নিয়ে বলল, দেখুন, যদিও সরি আমি সহজে বলি না, আজ আপনাকে বলছি, আগের সব কিছুর জন্য সরি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। এই পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে,
নাকি আপনার মধ্যে কোনো সমস্যা যে বিয়ের জন্য কাউকে পাচ্ছেন না? আহির নোহার দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, সমস্যা বলতে ঠিক কি বোঝাচ্ছ তুমি? ঠিক আছে, আমি বিয়েটা ভাঙব, তবে একটা শর্ত আছে। যদি সেটা পূরণ করতে পারো তাহলেই ভাঙাবো, না হলে না। না হলে কি করবেন? বিয়ে করবেন তাই তো? করেন দেখি। বিয়ের দিন আপনার পাশে বউ থাকবে না, কাকে বিয়ে করবেন? লগ্ন প্রস্তাব হবেন আপনি, বুঝেছেন? আহির মনে মনে ভীষণ হাসি পেল। মেয়েটার গলা কাঁপছে, তাও কি সুন্দর তর্ক করে যাচ্ছে। মুখে কাঠিন্যতা বজায় রেখেই বলল, হুম, আমি সিদ্ধান্ত বদলেছে। তুমি যদি আমার শর্ত না মানো তাহলে আমি আরজার বাবাকে সব বলবো। সে কারোর সাথে প্রেম করে তোমাদের মধ্যে যে পাল্টাপাল্টে চলছে এসবও জানিয়ে দেব। নোহা চোখ কুচকে তাকালো। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট গালি। নিজেকে সংযত করে বলল, আপনি আপনি একটা... ঠিক আছে, বলেন কি শর্ত আপনার? মীর বাড়ির সদস্য সংখ্যা খুব বেশি নয়। আহির, তার ছোট ভাই আরশ, মা আরিফা বেগম, বাবা রৌফ মীর, দাদা তাইফ মীর এবং দাদি আঞ্জুরা বেগম। সবাই বসেছেন ডাইনিং টেবিলে। ঝকঝকে পরিবেশ, চিমচাম সাজানো খাবারের পাত্র, সব ঠিকঠাক। শুধু এক জায়গায় অস্বস্তি নুহার মনে। এই বাড়ি, এই মানুষগুলো সবাই অচেনা, পরিচিত বলে কেউ নেই। সব মিলিয়ে নতুন পরিবেশে সে বেশ অস্বস্তিতেই আছে। নুহার চোখ হঠাৎই গিয়ে পড়ল আহিরের দিকে। মনে পড়ে গেল আহিরের সেই শর্তের কথা। ভেতরটা কেমন যেন দোপ করে উঠল। মনে হলো এই মুহূর্তে যদি হাতে ধরা কাটা চামচটা আহিরের বুকে ঠুকে দেওয়া যেত, তৃপ্তি হতো। শয়তান, বেয়াদব। ঠিক তখনই আহিরও চোখ তুলল। চোখাচোখি হতেই নুহা তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। তাইফ মীর কথা বললেন, তা দাদুভাই, শেষমেশ তাহলে বিয়েটা করছো? তোমার মা বলল মেয়ে নাকি তোমার পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কিসের? দিনক্ষণ ঠিক করে ফেললে হয়। শুভ কাজে বিলম্ব করাটা ভালো না। আহির হাতের চামচটা মাঝপথেই থামিয়ে রাখলো। চোখ ঘুরিয়ে একবার তাকালো নুহার দিকে। চোখে মুখে বিরক্তি নিয়ে আহিরের দিকে তাকিয়ে আছে অস্থির। স্বাভাবিকভাবেই আহির বলল, হ্যাঁ দাদু, মেয়ে পছন্দ হয়েছিল ঠিকই, তবে মেয়েটা বয়সে অনেকটাই ছোট হবে। এই বয়সে মেয়েরা সাধারণত আমাদের মতো ছেলেদের খুব একটা পছন্দ করে না, তাই ভাবছি বিয়েটা না করাই ভালো। আরিফা বেগম ছেলের এমন কথায় চোখ রাখালেন। চাপা রাগ আর কিছুটা অভিমান নিয়ে বললেন, এটা কেমন কথা আহির? আরজদা আমার বান্ধবীর মেয়ে, সেই ছোটবেলা থেকে তোদের বিয়ের কথা ভাবছি আমি। ওকে আমার বৌমা করব, এই ইচ্ছেটা কতদিনের জানিস? আর তুই বলছিস বয়স কম, ভার্সিটিতে পড়ে মেয়ে, ছোট কি করে হয় বলতো? আরিশ একটু ভাবক ভঙ্গিতে বলল, ছোট হয় না আবার? এই যে নুহা, ওকে দেখেই তো বোঝা যায় কতটুকু বড়। তাছাড়া ভাইয়া হয়তো মেয়েটাকে পছন্দ করেনি আম্মু, কারণ দেখতে অতটাও সুন্দর না। আমার তো মনে হয় বরং আব্বু যাকে পছন্দ করেছিল তার সঙ্গেই ভাইয়ার বিয়ে হওয়া উচিত। মেয়েটা সুন্দর, ভাইয়ার আমার মতো স্মার্ট। আরিফা বেগম ক্ষুব্ধ চোখে তাকালেন আরশের দিকে। রৌফ মীর চুপচাপ বসে আছেন, মুখে মুচকি হাসি। খাবার টেবিলে বাকি সবাই বেশ চুপচাপ। নুহা অবাক হয়ে একজনকে দেখছে। সবাই বেশ স্বাভাবিক। আরিফা বেগম গম্ভীর গলায় বললেন, চুপ কর ভাইয়ের চামচা, কাল থেকে আমার হাতে আর খেতে দিব না তোকে। তোর আব্বুর পছন্দ করা ভাইয়ের বউয়ের হাতেই খাস। আর নুহা কি, হ্যাঁ আব্বু ডাকবি, ঠিক আছে? আরশ একটু চুপসে গেল। বয়সে বড় হলেও রাতের খাবার সে একা খেতে পারে না, সবসময় মায়ের হাতেই খায়। হঠাৎ এমন কথা শুনে মুখটা শুকিয়ে গেল তার। চুপচাপ খেতে লাগলো সে। তাইফ মীর আবার গলা খাকারি দিয়ে বললেন, আহ বৌমা, রাগ করছো কেন? হতে পারে মেয়েটা দাদু ভাইয়ের পছন্দ হয়নি, জোর করে তো আর ভালো লাগানো যায় না, তাই না? তা দাদু ভাই, একটা কথা বলো, তোমার নিজের কেউ আছে? মানে তুমি যাকে নিজে পছন্দ করো, থাকলে বলো না, আমরা দেখে নিই। আর কতদিন তোমার এমনি এমনি চলবে? বয়স তো কম হলো না। আহির গম্ভীর গলায় বলল, তোমরা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? যেন আমি বড় হয়ে যাচ্ছি। আমার বয়স আর কতই বা, মাত্র 27। রৌফ মীর এক চামচ পানির গ্লাস নিয়ে বিরক্তি চেপে রেখে বললেন, মাত্র 27? আমার 27-এ তুই 7 বছরে ছিলি। তোর মাকে তাহলে কত বছরে বিয়ে করেছি একটু ভাব। এইসব ইতিহাস তুই বুঝবি না। তুই তো আবার ডাক্তার, সায়েন্সের ছাত্র। আহির কাজ ঝাঁকিয়ে বলল, সেটা তোমার সমস্যা আব্বু, তুমি বাল্যবিবাহ করেছ আর এখন সেটাকে ইতিহাস বলে চালিয়ে দিচ্ছ। ভালোবাসা মানুষকে বিয়ে করেছিলাম আমি। যদি ওটাই বাল্যবিবাহ হয় হোক, ভালোবেসেছিলাম, বিয়ে করেছি,
প্রয়োজনে আবার করব। তোমার মতো বসে বসে বুড়ো হব? আমার ছেলে এমন হলো কি করে বলো তো আরো। আরুষ ভাবুক ভঙ্গিতে চোখে থাকা চশমার কাঁচটা ঠেলে দিয়ে বলল, আবার করবা মানে কি আব্বু? বলে দিচ্ছি, দ্বিতীয় মা কিন্তু একদম অ্যালাউ করব না। আমার আম্মু বেস্ট। টেবিলে খানিকটা থমথমে ভাব জমে গেল, সবার মুখে চাপা হাসি। রৌফ মির ভ্রু কুঁচকে একবার ছেলেদের দিকে তাকালেন। তিনি নিজেই বিশ্বাস করতে পারেন না এরা তার ছেলে। এদের মানুষ করেছিলেন কোন ভুলে? বউ ছেলে মিলে তার জীবন শেষ করতে বাকি রেখেছে। আরিফা বেগম তখনও আরুষকে নিজের হাতেই খাওয়াচ্ছিলেন। মুখে কোনো কথা না বলেই থামলেন। হাতে থাকা প্লেটটা শব্দ করে টেবিলে রেখে তিনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আরুষ বিস্মিত হয়ে পিছু ডাকলো। আম্মু, আমার খাওয়া শেষ হয়নি তো? উত্তর এলো, বড় হয়েছিস, একা একা খা। কয়দিন পর তো একা একা বিয়েও করবি, তখন মায়ের দরকার কি? আহির যেতে যেতে আরুষের মাথায় হালকা চাপড় দিয়ে বলল, নিজে খেয়ে ফেল ভাই, সব আব্বুর দোষ। উনি আম্মুকে রাগিয়েছেন। তোর ভাই বেস্ট, তুই তো জানিস। এক এক করে সবাই টেবিল ছেড়ে উঠে গেল। রৌফ মির বসে রইলেন চেয়ারে হেলান দিয়ে, হাতে পানির গ্লাস ধরা। মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আরুষ খাবারের চামচ থামিয়ে একটু কাত হয়ে বাবার দিকে তাকালো। রৌফ মিরের চোখের দিকে চোখ পড়তেই তিনি ভ্রু কুঁচকে চোখ রাঙিয়ে দিলেন। বলতে চাইলেন, খাবি খা চুপচাপ, সেন্টিমেন্ট দেখিয়ে কি হবে। নুহা বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে আকাশ মেঘে রাখা, চাঁদের আলো কুয়াশার মতো আবছা। ডাইনিং টেবিলের খুনসুটি, বাবা ছেলের হাসি, সবই সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য যেন বিষে পরিণত হলো নুহার হৃদয়ে। ভেতর থেকে উঠে এলো পুরনো অভিমান, একরাশ না পাওয়া, এক পাহাড় সমান শূন্যতা। চোখের কোণে ভিজে এলো অজান্তেই। তারপরে ঝাপসা চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। চাঁদটাও আজ যেন বুঝে গেছে তার মন খারাপ। এই চাঁদই তো নুহার একাকিত্বের বন্ধু, সাক্ষী বহু রাতের অশ্রু জলের। এমন সময় ফোনে কথা বলতে বলতে আহির এসে দাঁড়ালো বারান্দায়। নুহার দিকে চোখ পড়তেই থমকে গেল। নুহার পরনে হালকা গোলাপি কুর্তি, গায়ে সাদা ওড়না, খোলা চুলে চাঁদের আলো পড়ে মোহনীয় মনে হলো মেয়েটাকে। কিন্তু চোখের পানির উৎসটা আহির বুঝল না। বারবার হাতের উল্টো পিঠে মুছে ফেলার চেষ্টা করছে। আহির এগিয়ে এলো, কণ্ঠে কিছুটা ঠাট্টা নিয়েই বলল, এত রাতে একা এখানে দাঁড়িয়েছো কেন? ব্রেকআপ হয়েছে নাকি? নুহা এবার চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদটা আজও মেঘে ঢেকে গেছে। ছোটবেলায় এই দৃশ্যটা খুব বিরক্ত লাগতো। আহির হেসে বলল, তুমি তো এখনো ছোটই। কথাটা শুনেই নুহা ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময় আর কিছুটা রাগ। বলল, একটু আগে কি বললেন আপনি? আহির ভড়কে গিয়ে হাসলো, বলল, মানে বলছিলাম মন খারাপ কেন? ব্রেকআপ হলো নাকি? আপনি আমাকে ঠিক কি ভাবেন বলুন তো? কতটুকু চেনেন আপনি আমাকে? বারবার আমার চরিত্রে আঙ্গুল তোলেন কোন সাহসে? আহির থমকে গেল। বুঝলো কথাটা সে মজা করে বললেও মেয়েটার কথাটা অন্যরকম নিয়েছে। আহির আর রাগ গাতে চাইল না, নরম হয়ে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমি তো মজা করছিলাম। কি হয়েছে তোমার? সব ঠিক তো? বাড়ির জন্য মন খারাপ? এত দূরে একা আছো, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। নুহা গভীর গলায় বলল, আমার একা থাকার অভ্যাস আছে, বুঝেছেন? কেউ পাশে থাকবে এমন আশা করি না। আর আপনি হঠাৎ করে এত বন্ধুসুলভ ব্যবহার করছেন কেন? আহির কাজ ঝাঁকিয়ে বলল, ফ্রেন্ডলি? আমি? হুম, আমার অনেক ফ্রেন্ড আছে। তোমাকে ফ্রেন্ড বানানোর প্রয়োজন নেই আমার। আমি এসেছিলাম তোমাকে শর্তটা মনে করিয়ে দিতে। নুহা বিরক্ত চোখে তাকালো। এই, আপনি ডাক্তার না কোনো উকিল? বলেছি তো আমি আপনার সাথে যাব, আর আপনার শর্তে রাজি। তো বারবার মনে করানোর কি আছে? আজব লোক, মানুষের ডাক্তার বলে তো মনে হয় না। কথাগুলো বলে নুহা আর দাঁড়ালো না, সোজা ঘরে গিয়ে ঘরের দিকে চলে গেল। আহির অবাক হয়ে নুহার যাওয়া দেখলো। মেয়েটা তাকে পেয়েছে নাকি? রাগ দেখালো? কি বলে গেল সে মানুষের ডাক্তার না? এত বড় অপমান করে গেল। চেয়ে চেয়ে কথা বলতে এসেছে দেখে এই এক ব্যক্তি মেয়েও কিনা ইগো দেখাচ্ছে ডক্টর আহির ইবনান মীরকে। সকালটা বেশ শান্ত। রাতভর বৃষ্টি হয়েছিল, জানলার ঝামঝামে শব্দে জেগেছিল বারবার। আর সকালটা ধোয়া ধোয়া আলোয় মোড়া। আকাশ মেঘহীন, তবুও রোদ ওঠেনি পুরোপুরি। একটা কোমল ধূসর আলো চারপাশে ছড়িয়ে আছে। বৃষ্টির পর প্রকৃতি একটু ক্লান্ত, একটু শান্ত। রাস্তাঘাট, গাছের পাতা, কার্নিশ, খোলা উঠোন সব ভিজে। পাখিরা বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া গাছে বসে ডেকে উঠেছে নতুন সুরে। বাতাসে এক ধরনের স্নিগ্ধ ঠান্ডা ভাব। নুহা আয়নায় একবার নিজের চেহারার দিকে তাকালো। যথাযথভাবে প্রস্তুত সে।
আজুর ভার্সিটিতে ক্লাস আছে। ধীরে ধীরে নিচে নামলো। সিঁড়ি ভেঙে ডাইনিং স্পেসে এসে সে খানিক থমকেই দাঁড়ালো। সবার চোখ তখন তারই দিকে। টেবিলে আগে থেকেই পুরো মীর পরিবার বসে আছে। আহির, আরশ, রৌফ মীর, তাইফ মীর, আঞ্জরা বেগম এবং রান্নাঘরের দিক থেকে আসছেন আরিফা বেগম। ট্রেতে গরম পরাটা সুগন্ধ নাকে আসছে। আরশ চোখ পাকিয়ে বলল, আম্মু চলে এসেছে নুহা, এবার আমাদের খেতে দাও, না হলে আমার স্কুলে দেরি হয়ে যাবে। আরিফা বেগম চোখ কুচকে ছেলেকে ধমকে দিলেন, বলেছি না নুহাকে নুহা বলে ডাকবি না। তোর চেয়ে বয়সে বড়, সম্মান দিতে শেখ আগে। এইসব অসভ্যতা আমার সামনে চলবে না। রৌফ মীর, তাইফ মীর ও নুহাকে হাসি মুখে ডেকে বসালেন। তাইফ মীর চেয়ার টেনে দিলেন বসার জন্য। নুহা কেমন যেন অবাক হয়ে গেল। এত মানুষ তার জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য তার জীবনের এক অচেনা অধ্যায়। নুহা চুপচাপ তাইফ মীরের পাশে চেয়ারে বসলো। খাওয়ার মাঝখানে রৌফ বললেন, আহির, তুমি নুহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর তোমার হাসপাতালে যেও। ওর ভার্সিটি রেখেই তোমার হাসপাতাল। নুহা তাকালো আহিরের দিকে। আহির খাওয়ার মনোযোগ দিয়ে বলল, আমি কেন আব্বু? তুমি নিয়ে যাও না, আমার টাইম করা, দেরি চলবে না। নুহা সঙ্গে সঙ্গেই বলল, আঙ্কেল আমি একাই চলে যাব, সমস্যা নেই। রৌফ বললেন, তোমার কাকু আমার ছোটবেলার বন্ধু, আর আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। আমার সুযোগ হলে আমি নিয়ে যেতাম। আহির, নিয়ে যাও ওকে, খুব বেশি দেরি হবে না। আহির উঠে দাঁড়িয়ে গেল। কাঁধে ব্যাগ তুলে নিতে নিতেই বলল, 10 মিনিট। নুহা ধীরে ধীরে দরজা পেরিয়ে বাইরে এলো। চোখে মুখে এক ধরনের অস্বস্তি, মনের মধ্যে দোদুল্যমান কিছু ভাবনা। সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে আহির। গাঢ় কালো শার্টে মোড়া এক সুদর্শন দেহ। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবিন্যস্ত। সূর্যের আলো এসে তার ফর্সা গায়ের উপরে পড়ে কালো শার্টটাকে যেন আরও গাঢ় করে তুলেছে। নুহা কিছুক্ষণ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকলো অস্পষ্ট এক দৃষ্টিতে। কিছু একটা ভাবলো, তারপর হঠাৎই সচকিত হয়ে নিজের চোখ সরিয়ে নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে অন্যমনস্ক কণ্ঠে বলল, আপনি চলে যান, আমি একাই চলে যাব। আহির বোধ হয় কিছুটা বিরক্তই হলো। গলায় হালকা বিরক্তি নিয়ে বলল, বুঝতে পারছি না আমাদের সাথে এত কিসের সমস্যা তোমার। ঠিক আছে, একা যাও, তবে শর্তটা মনে রেখো, আমি কিন্তু অপেক্ষা করব। নুহা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর নিজের সিদ্ধান্তে উপনীত হয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে চুপচাপ বাইকে উঠে পড়ল। আহির কিছুটা অবাক হলেও মুখে কিছু বলল না। হেলমেট এগিয়ে দিল নুহার দিকে। নুহা সেটা মাথায় পরে নিল। বসার পরে ওয়াহিরকে একবার ছোঁয়ার প্রয়োজন বোধ করল না সে। দিনটা একদমই ভালো কাটলো না নুহার। ভার্সিটির ক্লাসগুলো আজ যেন যান্ত্রিক লেগেছে, সূক্ষ্ম, একঘেয়ে, প্রাণহীন। আরুজা আর লুনা আজ যেন হাওয়া হয়ে গেছে। কারো একটা মেসেজ পর্যন্ত আসেনি, না তো তারা ভার্সিটিতে এসেছে। বান্ধবীদের ছাড়া নুহার অকারণেই মনে হচ্ছিল যেন চারপাশটা বিরক্তিকর একটা শূন্যতায় ভরে আছে। ক্লাস শেষ করে গেট পেরিয়ে মলির মুখে বেরিয়ে আসলো। হঠাৎই চোখে পড়লো সামনের রোদে বাইকের পাশে দাঁড়িয়ে থাকা একজনকে। পরনে কালো টি শার্ট, গাঢ় ধূসর জিন্স, চোখে সানগ্লাস। আহির ইবনান মীর। মুহূর্তেই মনটা কেমন খিটখিটে হয়ে উঠল নুহার। আবার শুরু হলো। এই লোকটা ঠিক যেন জানে কখন তার মুড সবচেয়ে খারাপ থাকে, আর তখনই সে হাজির হয়। আহির সানগ্লাসটা নামিয়ে স্বাভাবিকভাবেই বলল, তাড়াতাড়ি উঠো। নুহা কিছু না বলেই মুখটা শক্ত করে বাইকে উঠে বসলো। এখন কিছু বললে তর্ক বাড়বে, আর সেই ধৈর্য আজ তার নেই। মাথায় হালকা ব্যথা, পেটে খিদে, আর এই লোকটা যেন সব কিছুর উপরে টুক করে বসা একটা বোঝা। বাইক থামলো শপিং মলের সামনে। নুহা অবাক হয়ে তাকালো। এখানে কেন এলাম? আহির সোজা হেঁটে যেতে যেতেই বলল, মার্কেট করতে এসছি, চুপচাপ এসো। নুহার এবার সত্যি মেজাজ গেল বিগড়ে, কিন্তু মুখে কিছু বলল না। সে পেছনে পেছনে হাঁটতে লাগলো। একটা দোকানে ঢুকতেই ঝা চকচকে আলোয় চোখ ঝলসে উঠল। শাড়ির দোকান, চারিদিকে রঙিন সিল্ক আর বেনারসির বাহার, নানা রকমের শাড়ি। নুহা বুঝে উঠতে পারলো না তাকে এখানে কেন আনা হয়েছে। আহির অদ্ভুত মনোযোগে শাড়ি দেখেই চলেছে। কখনো দোকানদারকে কিছু বলছে, আবার কিছু একটা দেখে মাথা নেড়ে নিচ্ছে। একটা শাড়ি পছন্দ করলো। শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু শাড়ি কেন, কার জন্য? আহির দাম মিটিয়ে ব্যাগটা নুহার হাতে দিয়ে বলল, এটা নাও, আর আমার সাথে এসো। নুহা এবার রীতিমতো খেপেই উঠল। আমাকে দিচ্ছেন? আপনার কি হাত নেই? আর এভাবেই হুট করে মার্কেটে নিয়ে আসার মানেটা কি? আহির নির্লিপ্ত ভঙ্গিতে একজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, ওনার সঙ্গে যাও, শাড়িটা পরে আসো, সাথে উনি তোমাকে রেডি করে দিবে। পার্লারের লোক উনি। আমাদের একটা জায়গায় যেতে হবে। নুহা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি শাড়ি পরতে পারি না। আর কেন পরবো সেটা তো বললেন না। এমনিতেও তো যাওয়া যায়, এইসব কেন? ধরে নাও
এটা শর্তের একটা অংশ। নুহা মুহূর্তকাল দাঁড়িয়ে থাকলো, দৃষ্টিতে ক্ষোভ। এই লোকটা আসলে কি চায়? একটা চালাক আর সুবিধাবাদী লোক। আহির আবারও কোথায় চলে গেল? কিছুক্ষণ পর হাতে আরও একটা ব্যাগ নিয়ে আসলো, তারপর সেটা মহিলাটার হাতে ধরিয়ে দিল, বলল, এই ব্যাগে অ্যাক্সেসরিজ আছে। নোহা, যাও, ওনার সাথে বেশি দেরি করো না। কিছুক্ষণ পর নুহা বেরিয়ে এলো, শাড়ির আঁচল হাত দিয়ে বারবার ঠিক করছে, যেন এখনই খুলে পড়ে যাবে। এটাই জীবনের প্রথম শাড়ি, তাও আবার জোর জবরদস্তি করে পরানো হয়েছে এই লোকটার চাপে পড়ে। তার উপরে হাই হিল জুতা, যার প্রতিটা ধাপেই মনে হচ্ছে নুহা যুদ্ধ করছে নিজের ভার সামলানোর জন্য। মেজাজ চূড়ান্তে খারাপ হয়ে আছে, না জানি আর কি কি করাবে তাকে দিয়ে। মনে ভাসে উঠল অসংখ্য অসন্তোষের কথা। নুহা সামনে তাকিয়ে দেখে আহির কিছুটা দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এখনো খেয়াল করেনি নুহাকে। নুহা শাড়ি সামলাতে সামলাতেই ধীরে ধীরে এগোতে লাগলো। মনে ভেসে উঠল কিছু অপ্রকাশযোগ্য অসম্মানজনক শব্দ, যেগুলো সে চেপে রাখলো নিজেকে কষ্ট করে সংযত করে। ঠিক তখনই আহিরের চোখ হঠাৎই স্থির হয়ে গেল। নুহার দিক থেকে কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গেল। গাঢ় কালো রঙের শাড়ি, গলায় হালকা নেকলেস, হাতে কাচের চুড়ি, কানে ছোট্ট দুল, চুলগুলো খোলা। সাজগোজ একেবারেই মিনিমাল, তবুও যেন এক অদ্ভুত কোমল সৌন্দর্য জড়িয়ে আছে নুহাকে। মুখে কোনো মেকআপ নেই, শুধু হালকা একটু লিপস্টিক। আহির চোখ সরাতে চাইল। এই সময় হঠাৎই নুহার ডাকে চমকে উঠল, এই যে বেকার ডাক্তার, শুনতে পাচ্ছেন? আহির চমকে তাকালো। নুহা একগাল বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আহির একটু স্বাভাবিক হয়ে বলল, একটু আগে কি বলে সম্বোধন করলে আমাকে? সাহস কি করে হলো তোমার? নুহা ভ্রু কুঁচকে বলল, বলেছি, বেশ করেছি, প্রয়োজন হলে আরো বলবো। শুনেছি ডাক্তাররা খুব ব্যস্ত থাকে, কিন্তু আপনাকে তো কোনো কাজ করতে দেখছে না। আর আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে এভাবে মার্কেটে ঘোরানোর মানেটা কি? আপনি কিছু বলবেন নাকি আমি এখানেই বসে যাব? আহির ঠোঁটের কোণে আসা হাসিটুকু আড়াল করে বলল, তুমি আমাকে কয়দিন দেখেছ যেমন গভীর সিদ্ধান্তে চলে এলে? 2 দিনই যথেষ্ট ছিল বুঝতে। একদিন দেখেছি আপনি কফি শপে বেকার সময় কাটাচ্ছেন, আজকে আবার এসব বাচ্চামি করছেন। এসব সময় নষ্টের কি কোনো মানে হয়? আমার খিদে পেয়েছে, কোথায় জিজ্ঞেস করবেন নুহা তুমি কিছু খাবে? তা না করে আপনি কিনা আমাকে শাড়ি পরিয়ে শো ড্রামা করছেন। আহির ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে বলল, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে খেয়ে নাও, এখন চলো। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আহির ইতোমধ্যে বাইরের দিকে এগোচ্ছে। একটা কৌতূহল, একরাশ বিরক্তি নিয়ে নুহা ধীরে ধীরে পা বাড়ালো তার পেছন পেছন। কিছুক্ষণ পর বাইকটা থামলো একটা 3 তলার সাদা বাড়ির সামনে। চারপাশে হালকা সাজসজ্জা, উঠোনে মানুষের যাতায়াত দেখে সহজেই বোঝা যায় বাড়িটিতে আজ কোনো অনুষ্ঠান। নুহা এক পা নামানোর আগেই মেজাজটা একটু খারাপ হয়ে গেল। এই শাড়ি পরে হাঁটাটা জাস্ট অসহ্য লাগছে তার। আহির বাইক থেকে নেমে গেট পেরিয়ে ভেতরে ঢুকি হঠাৎ এক ঝটকায় সাজসজ্জায় সজ্জিত মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আহির চোখ কপালে তুলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল বিস্ময়ে। প্রায় তড়িঘড়ি করে ছিটকেই গেল সে। পাশেই দাঁড়িয়ে থাকা রোশন হো হো করে হেসে উঠল। ঠিক এই দৃশ্যটার জন্যই সে অপেক্ষা করছিল। আহির গম্ভীর গলায় বলল, এটা কে রোশন? রোশন মাথা চুলকে বলল, ভাই, এই তো তোর প্রেমিকা, মানে ভাড়া করা বউ। আহির সন্দিগ্ন চোখে মেয়েটার দিকে তাকালো। মেকআপে ঢাকা মুখ, গা ঘেঁষা আধুনিক পোশাক, চড়া পারফিউমের গন্ধ, সব মিলিয়ে এই মেয়েকে সামনে দাঁড় করালে বউ তো দূরের কথা, নিজের আত্মসম্মানও থাকবে না। রাগ চেপে বলল, তুই আর কাউকে পেলি না? এই মেয়েকে বসে সাজালি আমার? রোশন অসহায় কণ্ঠে বলল, দেখ, এত সহজ না ভাই, অনেক খুঁজেই একটাকে রাজি করাতে পেরেছি। চিন্তা কর, অভিনয় ছাড়া কিছুই তো নয়, আবার কেউ চিনেও ফেলবে না। চল তো। আহির মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুহা তখন ধীরে ধীরে শাড়ি সামলাতে সামলাতেই হাঁটছে, মুখে পরিষ্কার বিরক্তি। প্রতিটা পা ফেলতেই বোঝা যাচ্ছে শাড়ির সঙ্গে যুদ্ধ করে সে ক্লান্ত। চোখে মুখে ধৈর্যের শেষ সীমা। আহির একটু হেসে রোশনের দিকে তাকিয়ে বলল, তোর ভাড়া করা বউ থাকুক তোর কাছে, আমি আমার হবু বউকে নিয়ে এসছে, ওই যে আসছে। রোশন সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। আজ আহিরের বন্ধু রনিকের এঙ্গেজমেন্ট, সাজসজ্জা আর উৎসবের রঙে ভরে আছে পুরো বাড়ি। নুহাকে পরিচয় করিয়ে দেওয়ার পর সে অবাক করার মতো দ্রুত সবার সাথে মিশে গেল, হাসছে, কথা বলছে। আহির এক কোণে দাঁড়িয়ে দেখছিল সবটা। এই মেয়েটা ঠিক কেমন, কখনো এটাকে আগুন, আবার কখনো এমন সাবলীল প্রাণবন্ত। রোশন হঠাৎ করেই পাশ থেকে বলল, এই আহির, একবার সত্যি করে বল, এই ছোটখাটো কিউট দেখতে মেয়েটাকে তুই কোথায় পেলি? দেখ, স্ট্যাম্পে লিখে দিলেও আমি বিশ্বাস করবো না যে ও তোর গার্লফ্রেন্ড।
আহির বিরক্ত চোখে রোশানের দিকে তাকালো। কেন, তুই কি ভাবিস আমি প্রেম করতে পারি না নাকি? রোশন হঠাৎ চেয়ারে লাফ দিয়ে উঠল। পাইছি, তুই নিশ্চয়ই চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে নিয়ে এসেছিস, তাই না? তোর মাথার এক্সরে দরকার, কাল চেম্বারে আয়, একবার চেক আপ করি তোর। এই মুহূর্তে আহিরের চোখ গেল নোহার দিকে। সে একটু দূরে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে আছে। আহির এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এইভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়েই গুলি করবে আমাকে। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, চলুন এক্ষুনি। এই তো একটু আগে তো সব ঠিক ছিল, আবার কি হলো? আচ্ছা চলো। ঠিক তখনই রনিকের বোন রিয়া আহিরের পাশে এসে দাঁড়ালো। কিছুটা ইচ্ছাকৃতভাবেই গা ঘেঁষে। আহির অস্বস্তি নিয়ে একপাশে সরতেই রিয়া মিষ্টি গলায় বলল, আহির ভাই, তাহলে সত্যি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাই তো? আহির মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ ঠিক তাই। তোমার নুহার সঙ্গে আলাপ হয়েছে নিশ্চয়ই, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। এখন একটু যাওয়ার অনুমতি দাও, রনিককে বলে আসে। আহির চলে যেতেই নুহা লক্ষ্য করলো রিয়ার মুখটা যেন এক মুহূর্তেই শুকিয়ে গেল। কাদো কাদো চোখ, এত সাজসজ্জার মাঝে একরাশ হতাশা জমল তার মুখে। দেখতে বেশ সুন্দর মেয়েটা, ফর্সা গায়ের রঙে লাল ড্রেস, পরিপাটি সাজিয়ে চোখে পড়ার মতো, কিন্তু আচরণটা ছিল ঠিক উল্টো, অপ্রাসঙ্গিকভাবে গায়ে পড়া। নুহার মনের মধ্যে হঠাৎ একটা খচখচানি তৈরি হলো। আহিরের দিকে রাগটা গিয়ে জমলো। এমন একটা মেয়েকে সে সাবলীলায় উপেক্ষা করলো। এইসব ভাবনার মধ্যেই আহির ফিরে এলো। নুহা পা বাড়াতে যাবে, ঠিক তখনই ঘটে গেল বিপত্তি। রিয়া অন্যমনস্ক ভঙ্গিতে কিংবা উদ্দেশ্যমূলকভাবেই তার হাই হিল নিয়ে নুহার শাড়িতে পা চেপে ধরল। শাড়ির একটা অংশ খুলে এলো। নুহা খুব বেশি না হলেও যথেষ্ট অস্বস্তিকর। নুহা হকচকিয়ে কোনো রকমভাবে নিজেকে সামলিয়ে দাঁড়ালো। কিছু বলার আগেই রিয়া দ্রুত হেঁটে সরে গেল, যেন কিছু হয়নি। চারপাশে মানুষের ভিড়। নুহার মুখটা ফ্যাকাশে হয়ে আসলো। হাতে ধরে রাখা শাড়ির ভাঁজ তার ভেতরের অস্থিরতা প্রকাশ করছে। আহির দূর থেকে সবটাই লক্ষ্য করেছিল। নুহার থমথমে মুখ দেখে দ্রুত এগিয়ে এলো, ইশারায় জানতে চাইলো কি হয়েছে। নুহা তাতে দাঁত চেপে পড়ল, ডাক্তার, একটা চুপপাট হয়ে গেছে। আহির কপাল কুঁচকে পড়ল, কি পাট? সাধে কি আর আপনাকে বেকার ডাক্তার বলি? বলছি চোপপাট, মানে শাড়ির একদম শোচনীয় দশা। আপনার প্রাক্তন আমার শাড়ির যে অবস্থা করেছে তার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আমি এখন কিভাবে যাব? আহির কয়েক সেকেন্ড কিছু বলল না, চোখ আটকে রইল নুহার ঝামেলাপূর্ণ শাড়ির ভাঁজে। তারপর হঠাৎই কি যেন একটা ভেবে একটু এগিয়ে আসলো। কিছু না বলে নুহাকে দু হাতে কোলে তুলে নিল। নুহার কিছুটা সময় লেগে গেল বুঝতে তার সাথে ঠিক কি ঘটছে। স্নায়ুগুলো যেন আটকে গিয়েছিল। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলল, নামান আমাকে, এই মুহূর্তে নামান। ততক্ষণে তারা বাড়ির বাইরে চলে এসেছে। আহির থেমে দাঁড়ালো, কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার মুখের দিকে। কণ্ঠে রাগ, জল মিশ্রিত। যে কোনো মুহূর্তেই সে কেঁদে ফেলতে পারে এমন দুর্বলতা চোখে স্পষ্ট। আস্তে করে সে নুহাকে নামিয়ে দিল। নুহা দাঁড়িয়ে শাড়ি ভাঁজটা সামনে নিয়ে সরে দাঁড়ালো কয়েক কদম দূর। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে কোলে তোলার? আমি কি কোনো ছোট বাচ্চা? একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি যেচে কোলে তুললেন। আপনার কি আদৌ কমন সেন্স বলে কিছু আছে? আহির কিছুক্ষণ স্তব্ধ। সে কিছুটা বিব্রত বোধ করলো, কিছুটা রাগও হলো। এত কিছু তো সে ভাবেনি। সে কি খুব বড় ভুল করেছে? শান্ত স্বরেই বলল, দেখো নুহা, আমি এসব কিছু ভাবিনি। তোমার শাড়ি খুলে যাচ্ছিল, তুমি অস্বস্তিতে ছিলে। আমি একজন ডাক্তার, যে কোনো সময় রোগীদের ক্ষেত্রেও সাহায্য করি। তোমাকে অপমান করতে চাইনি, শুধু সাহায্য। নুহার ক্রুদ্ধ চোখে তাকালো, তাতে দাঁত চেপে বলল, আপনার কি আমাকে রোগী মনে হচ্ছে? অনেক হয়েছে আপনার ফাজলামো। এসব আজ যা যা হচ্ছে সব আপনার জন্যই। আর আপনার এক্স গার্লফ্রেন্ডের যাকে দেখানোর জন্য আমাকে জোর করে নিয়ে এসেছে। মন চাইছে এক্ষুনি আপনাকে আর তাকে একটা কলস পানিতে চুবিয়ে মারি। আহিরে নুহার দিকে এগিয়ে এসে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নুহা। এতক্ষণ ভদ্রভাবে কথা বলছিলাম বলে আমাকে যা খুশি বলবে? নিজের জগতে বসে সবাইকে নিজের মতো বিচার করো না। আর কে বলেছে ও আমার এক্স? নুহা গর্জে উঠল, আপনি চুপ থাকবেন? আমি আগে থেকে বলেছি না যেন আমাকে নিয়ে কথা বলবেন না? আপনি জানেন আমি কি? আপনার কোনো ধারণাই নেই। আপনার মতো বেকার ডাক্তার আমি। আহির উচ্চ স্বরে বলল, খবরদার আর একটা ফালতু কথা বললে নুহা, আমি নিজের নিয়ন্ত্রণ হারাবো। সবকিছু খেলার মতো নিও না। তুমি নিজেকে কি ভাবো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আমাকে অপমান করো না, বুঝছো? আমি কখনোই তোমার সঙ্গে অশ্রদ্ধা করে কথা বলিনি। নুহা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলায় কথাগুলো আটকে গেল। চোখ জ্বলে উঠেছে, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এক হাত দিয়ে আঁচল ঠিক করলো, আরেক হাতে মোবাইলটা আঁকড়ে ধরলো। গলার স্বর পরিষ্কার রুক্ষ,
অদ্ভুত, আপনি আমাকে ধমকাচ্ছেন কোন সাহসে? আহির নিজেকে সংযত করলো, ঠোঁটের কোণে স্পষ্ট বিরক্তি, নিচু গলায় বলল, দেখো, এখানে অনেক মানুষ আছে, এটা ঝগড়া করার জায়গা না। আমার ভুল হয়েছে, আমি সরি। চলো এবার চলে যাই। নুহা চোখ সরিয়ে নিল, নাকের ডগা লাল হয়ে গেছে, কণ্ঠ আরো কাঁপছে। আমি আপনার সাথে যাব না, আর আপনার বাসায়ও আর থাকবো না। চাচুকে বলে কালকেই বেরিয়ে যাব। আহির নিঃশ্বাস টেনে নিল, চোখ সরিয়ে নিয়ে বলল, তুমি যে বাবা মায়ের বকে যাও এক অসভ্য একরকম মেয়ে, তা আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি। ঠিক আছে, যেতে হবে না আমার সাথে, থাকো তোমার মতো, আমি যাচ্ছি। কথাগুলোর জন্য ছুরির মতো কেটে গেল নুহার বুকের ভেতর দিয়ে। বাবা মায়ের কথাটা কানের কাছে বারবার বাজতে লাগলো, সেইভাবেই দাঁড়িয়ে রইল। আহির একবারও পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল। নুহা বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা, চোখে রাজ্যের ক্লান্তি। আজকের দিনটা যেন হাজার রকমের ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে। বাড়ির সামনে এসে আরজাকে ধন্যবাদ দিয়ে ভেতরে ঢুকলো। ঘরের ভিতরে আলো রঙিন কাগজ, ফুল, ফিতা সব সাজানো। নুহা একটু অবাক হয়েই তাকালো চারপাশে। ঠিক তখনই আরিফা বেগম এগিয়ে এলেন। এই তো নুহা, চলে এসেছো। বন্ধুর বাড়ি যাবে সেটা আগে ভাগে বলনি। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে আহির ফোন করে বলল সকালে নাকি তুমি ওকে জানিয়েছো। নুহা থমকে গেল। আহির, এই লোকটা আবার ফোনে কি নাটক করেছে? সে তো আরজের সাথেই ছিল, তাহলে বিষয়টা আহির জানলো কিভাবে? জিজ্ঞেস করলো, আন্টি, বাড়িতে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আরিফা বললেন, আজকে আরুষের জন্মদিন, তাই একটা ছোট পার্টি রাখছে। আরিফা বেগম পুনরায় নিজের কাজে ফিরে গেলেন। নুহা একটু এগিয়ে গেল। সোফার উপরে বই খাতা ছড়িয়ে বসে আছে আরুষ, চোখে চশমা, মুখে সেই দুনিয়া ভোলা গম্ভীর ভঙ্গি। নুহা চুপচাপ সামনে গিয়ে বসে বলল, শুভ জন্মদিন ছোটু। আরুষ অসন্তোষ ভঙ্গিতে মুখ তুলে বলল, ধন্যবাদ, কিন্তু নুহা তোমাকে বলেছি আমাকে ছোট ডাকবে না, ভুলে গেছো? নুহা হেসে ফেলল, বলল, তোমাকেও তো আমাকে নুহা ডাকতে নিষেধ করা হয়েছে, তুমিও তো ভুলে গেছো। আচ্ছা বাদ দাও, একটা কথা বলো তো, জন্মদিনে কেউ পড়াশোনা করে? এটা আমি প্রথম দেখছি। পাশ থেকে আরিফা বেগম হেসে উঠলেন। এই দুই ভাইয়ের কাণ্ড কারখানা দেখে আমি তো ভাবি এরা আদৌ আমার ছেলে কিনা। ছোট থেকে কখনো এদের পড়ার জন্য কিচ্ছু বলতে হয়নি, দেখো অবস্থা। আরুষ বিরক্ত গলায় বলল, আম্মু, আজকে যদি হোমওয়ার্ক না করি কালকে টিচারের সামনে ফার্স্ট বয়ের মান সম্মান যাবে না, আর কেক তো রাতে কাটা হবে, এখন টাইম ওয়েস্ট করলে চলবে? নুহা মাথা নাড়ল অবিশ্বাসে। এই ছেলে একেবারেই অন্য জগতে। হঠাৎ খেয়াল করলো আরুষ এক অঙ্ক নিয়ে বেশ চিন্তিত। নুহা বলল, আমি হেল্প করব? তুমি পারবে না, এটা অনেক টাফ অঙ্ক, ভাইয়া আসুক, ওর থেকে বুঝে নেব। আরিফা বেগম চোখ রাঙালেন। আরুষ খাতাটা নুহার দিকে এগিয়ে দিল। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ। আহি ঢুকছে, হাতে বিরাট আকারের একটা গিফট বক্স। নুহা চুপচাপ দাঁড়িয়ে রইল তার দিকে, তাকিয়ে রইল তার দিকে। কত বড় নাটকবাজ, বজ্জাত লোক। তাকে তো একবার বলতে পারতো আজকে আরুষের জন্মদিন, নিজে উপহার নিয়ে এসেছে, আর নুহা কিনা খালি হাতে জন্মদিনে যোগ দেবে। আহির এগিয়ে এসে ব্যাগটা টেবিলে রাখলো, তারপর হাসি মুখে বলল, আমার হিরোর জন্য উপহার, দেখো তো পছন্দ হয় কিনা। আরুষ লাফিয়ে পরে গিফট বক্সটা খুলে টেবিলে রাখলো। বক্সের ভিতর থেকে বের হলো একটা স্পেশাল এডিশনের রুবিক্স কিউব সেট, পাশে আরেকটা ম্যাথ ম্যাজিক পাজল গেম কিট। আরুষ খুশিতে চিৎকার করে উঠল, ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। নুহা বলল, সরি ছোটু, আমি তো আসলে জানতাম না আজকে তোমার জন্মদিন। তোমার উপহারটা কালকে নিয়ে আসবো। বলো তোমার কি চাই? আরুষ কিছুটা চিন্তিত ভঙ্গিতে চুপ থাকলো, বলল, কিছু চাই না, শুধু আমাকে ছোট ডাকবে না, বিরক্ত লাগে আমার। আরুষের কথায় নুহা হেসে ফেলল। আরিফা বেগম আর আহিরও ঠোঁট টিপে হাসলো। আরিফা বেগম বললেন, আচ্ছা নুহা, তোমার জন্মদিন কবে? তুমি কি জন্মদিনের সময়ে বাড়ি ফিরে যাবে? তুমি বরং না গিয়ে এই বছর আমাদের সাথে থাকলে ভালো হয়। আমরা সবাই মিলে এই বছর তোমার জন্মদিন পালন করব, অনেক মজা হবে। জন্মদিনের কথা শুনতেই নুহার মুখে থমথমে ভাব দেখা গেল। বলল, আসলে আন্টি, জন্মের পর থেকে কোনোদিনও আমার জন্মদিন পালন করা হয়নি। আরো অবাক হয়ে বলল, কেন, এমন কখনো হয়? তোমার বাড়ির লোককে জন্মদিন পালন করে না? আরিফা বেগম বললেন, না করলেও সমস্যা কি? আমরা না হয় এই বছর সবাই মিলে অনেক বড় করে নোহার জন্মদিন পালন করব। নুহা মৃদু হেসে বলল, আসলে আন্টি, আপনারা হয়তো জানেন না, আমার আম্মু নেই। আমাকে জন্ম দিতে গিয়েই উনি মারা যায়।
আম্মুর মৃত্যুদিন আর আমার জন্মদিন একসাথে হওয়ায় এই দিনটাতে আমার বাড়িতে কখনোই আমার জন্মদিন নিয়ে আনন্দ করা হয় না। আহিরের ঘরের সামনে এসে থেমে গেল নুহা। ভিতরে প্রবেশ করতেই কেমন যেন কণ্ঠ রোধ হচ্ছে তার। বুকের ভেতরে কেমন যেন ভার ভার লাগছে। সেদিনের অপমানের কথা মনে করে একবার দম নিয়ে দরজায় নক করলো, কোনো সাড়া নেই। আরেকবার নক করেও ভিতরে থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। ভেতর থেকে ধীরে ধীরে দরজাটা খুললো আহির। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুহাকে দেখে সে খানিকটা চমকিয়ে উঠল। নুহার চোখে চশমা, মাথায় ওড়না, চোখ মুখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কেটেছে। নুহা কোনো কথা না বলেই হাতে ধরা ব্যাগটা এগিয়ে দিল। আহির কপাল কুঁচকে বলল, কি? নুহা কোনো কথা বলল না, ব্যাগটি একইভাবে বাড়িয়ে রইল। আহির বিরক্ত ভাবে ব্যাগটা নিয়ে খুলে দেখলো ভেতরে সেই শাড়ি, জুয়েলারি। একটু বিরক্ত কণ্ঠেই বলল, এগুলো আমাকে দিচ্ছ কেন? আমি এগুলো দিয়ে কি করব? নুহা স্বাভাবিকভাবেই বলল, আপনার ইচ্ছে। আহির একটু চুপ করে থেকে বলল, তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে আমি তোমার সাথে বিশাল অন্যায় করেছি, আর এগুলো তুমি রেখে দিতে পারতে। আমি কি শাড়ি চুরি পরে বসে থাকবো? এইবার নুহার ধৈর্যের বাঁধ ভাঙল। সে ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ পরেন, পরে বসে থাকুন। আপনি এটারই যোগ্য। একটা মেয়েকে অচেনা একটা জায়গায় নতুন পরিবেশে কিভাবে একা ফেলে রেখে চলে আসতে পারেন? হ্যাঁ, আপনি একজন ডাক্তার তাই না? মানুষের শরীর বোঝেন, কিন্তু মন বোঝেন না। একটাও সরি বলার প্রয়োজন মনে করেনি? যদি আমার কিছু হয়ে যেত, আপনার ভিতরে কোনো দায়িত্ববোধ আছে? আর আপনার এক্স? আহি ঠান্ডা গলায়, তোমার কি মনে হয় আমি এতটাই রেসপন্সিবল ইডিয়েট? কথায় কথা অপমান করার অভ্যাসটা একটু বন্ধ করো প্লিজ। তুমি গাড়িতে করে বান্ধবীর সাথে চলে যাওয়ার পরেই ফিরেছি আমি, আর তোমাকে আগেও বলেছি মেয়েটা না তো আমার প্রেমিকা আর না আমার প্রাক্তন। নুহা মুখ ফিরিয়ে রাগটা নিয়ন্ত্রণ করলো, বলল, সে যাই হোক, যদি ওই মেয়ে আপনার এক্স নাই হয়, তাহলে আমাকে তার সামনে নকল হবু বউ সাজিয়ে নাটক করার মানেটা কি? অসভ্য বেকার ডাক্তার সাহেব, আপনি নাটকশালায় যোগ দিলে হয়তো আরো সফল হতেন। আহির মুখ ঘুরিয়ে একটু ভাবুক ভঙ্গিতেই বলল, সেটা তোমাকে বলতে বাধ্য নেই, আমার শর্ত পূরণ হয়েছে, এটাই ফ্যাক্ট, হিসাব বরাবর। এবার এগুলো নিয়ে যাও। আহির ব্যাগটা সামনে এগিয়ে ধরলো। নুহা ব্যাগের দিকে না তাকিয়ে ধীরে ধীরে হাঁটা ধরলো, পিছু ফিরে দেখলোও না। যেতে যেতে একটা ঠান্ডা মন্তব্য ছুড়ে দিল, আপনার বউকে দিন, যাকে আপনার মতো ফালতু বেকার লোককে সহ্য করতে হবে। আহির খানিকক্ষণ চোখ থেকে নুহার যাওয়া দেখলো। ঘরের দিকে ঘুরতে ঘুরতেই চমৎকার হাসলো। চারপাশে সুন্দর আবহ নেমে এসেছে। নিচতলায় বসার ঘরটা রঙিন লাইটে আলোকিত। টুকটাক অতিথিরা আসতে শুরু করেছে। আরুষের জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা প্রাণবন্ত আমেজ। নুহাও এখন বেশ খুশি। তার মন খারাপ বেশিক্ষণ থাকে না। আসলে সে মন খারাপ রাখা পছন্দ করে না। নুহার ধারণা এত বড় পৃথিবীতে সবার সব কিছু থাকবে এমনটা তো কোনো কথা নেই। কিছু কিছু অপূর্ণতার চেয়েও জীবনটাকে সুন্দর মতো উপভোগ করা যায়। নুহা আজকে একটা মেরুন রঙের গাউন পরেছে, মাথায় পরিপাটি করে মেরুন রঙের ওড়না জড়ানো। আরুষের বন্ধুদের সঙ্গে মিশে গেছে এমনইভাবে যেন নুহা তাদেরই বয়সী। হাসছে, খেলছে, কথা বলছে। ছোটদের সাথেও কি সহজেই মিশে যেতে পারে মেয়েটা। দূর থেকে তাকিয়ে থাকা যে কেউই ভাবতে বাধ্য। আহির বসেছে তার বন্ধুদের সাথে। রোশান, আলিফ আর নয়ন আহিরের ঘনিষ্ঠ বন্ধু। সবার মুখে গল্পের ফোয়ারা। নুহাকে দেখে হঠাৎ রোশান থমকে গেল, চমকে উঠে বলল, ভাই ওই তো ওই মেয়েটা, মানে তুই কি ওকে সত্যি বিয়ে করবি? আহির হালকা হেসে বলল, আরে না, আমার বাড়ির গেস্ট, একটা ছোট হেল্প করেছে এই আর কি। রোশান আহিরের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, মানে তোর সাথে কোনো সম্পর্ক নেই? নো ওয়ে। তো সম্ভাবনা আছে তাই না? না রে ভাই, একেবারেই না। রোশানের চোখ চোখ করে উঠল। আহিরের কাঁধে হাত রেখে মুখে সুন্দর একটা হাসি নিয়ে বলল, তাহলে ভাই আমার একটা কাজ করে দে, তুই সেটিং করিয়ে দে, আমার হেভি পছন্দ হয়েছে মেয়েটারে। আহির বিরক্ত চোখে তাকালো, হাত ঝাড়তে ঝাড়তে বলল, তোর মাথা খারাপ হয়েছে রোশন? ও আমার থেকে অন্তত 8-9 বছরের ছোট। ওইটুকু একটা মেয়েকে তোর লজ্জা করে না? তাছাড়া ওকে তুই পছন্দ করলি কখন? রোশন একটু গম্ভীর হয়ে বলল, বয়স তো বড় ব্যাপার না, মনটা ভালো হলেই হয়। মেয়েটা একদম সাদামাটা সুন্দর আছে, কেমন যেন মায়াবী। আর আহির রোশনের কথা কেটে দিয়ে রোশনের, সাদামাটা বলছিস ঠিকই, তুই কি ভালো করে দেখেছিস? ভালো করে দেখ, ওর মতো মেয়ে তোর সাথে মারাবে না রে ভাই। তুই ফর্সা, লম্বা, হ্যান্ডসাম। ও তেমন ফর্সাও না, আর চোখেও চশমা পড়ে। আমি দেখেছি চুলটাও তেমন লম্বা না, আর গ্রাম থেকে এসছে, ক্লাস কালচার সবই আলাদা। আর বউ বরের কাঁধ অবধি না হলে মানায় বল? এই মেয়েটা তো তোর হাঁটু সমান লম্বা, তোর মতো ছেলের সাথে এমন মেয়ে তুই মানলেও আমি মানতে পারছি না।
ওর সাথে তোকে একদমই মানাবে না। আহিরের কথায় রোশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু মাথা নেড়ে বলল, তা তুই ভুল বলিসনি ভাই, আমি আগে ভাবিনি, আসলে আমি বাড়াবাড়ি করে ফেলেছি। মেয়েটা আসলেই আহামরি সুন্দর না, কোথায় আমার মতো হ্যান্ডসাম ছেলে আর কোথায়ও মানাবে না সত্যি। পাশে বসে থাকা আলিফ আর নয়ন মুখ টিপে হাসছে। আলিফ বলল, ঠিকই বলেছিস, একেবারে বাদরের গলায় মুক্তোর মালার মতন লাগবে, তোর গলায় ওর ঝোলা উচিত না। নয়ন বলল, আহির, তুই একটু ওকে আমার সাথে পরিচয় করে দে না। আহির উঠে দাঁড়িয়ে বলল, ছাড় তো এখন, কেক কাটার টাইম হয়ে যাচ্ছে, চল। কেক কাটা শেষ হতে ঘর জুড়ে হইচই পড়ে গেল। ছোটরা কেক মাখা নিয়ে নিজেদের মধ্যেই ছোটখাটো যুদ্ধ শুরু করে দিয়েছে। কেউ চোখে, কেউ গালে, কেউ কপালে কেক মেখে দিচ্ছে একে অপরকে। হাসির রোল উঠেছে এখানে ওখানে। নুহা একপাশে দাঁড়িয়ে হাতে এক টুকরো কেক নিয়ে দ্বিধাগ্রস্ত মুখে তাকিয়ে আছে। তার মাথায় ঘুরছে একটা দুষ্ট চিন্তা। তাইফ মিলের সাথে যে বাজি ধরেছে, তার ওই রাগী গম্ভীর বদমেজাজি বড় নাতিকে কেক খাওয়াতে হবে। কিন্তু এখন সমস্যা হলো সাহস। কেক মাখাতে গেলে যদি সবার সামনে অপমান করে, তার অহংকার তো আকাশচুম্বী। নুহার চোখে পড়ে আহিরের দিকে, চোখটা পড়ে আহিরের দিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে আহির পরনে সাদা ইন করা শার্ট, কালো প্যান্ট, জেল দিয়ে চুলগুলো পরিপাটি করা, বন্ধুদের সাথে দাঁড়িয়ে হালকা হাসি মুখে, মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছোঁয়াচ্ছে। পুরো ভঙ্গিতে একটা চমকের আকর্ষণ। নুহা নিজের কপালে হাত ঠুকল। সে কি এই লোকটাকে ভয় পাচ্ছে? একদমই না, ভয় পাওয়ার কি আছে? নুহা এগিয়ে গেল, আহিরের সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা গলায় বলল, এই যে আহির ভাই, একটু শুনুন তো। সবে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়েছে আহির। এমন সময় নুহার কণ্ঠ কানে যেতেই কোল্ড ড্রিঙ্কসটা যেন ভুল পথে গলা দিয়ে চলে গেল। আহির হেঁচকে দিয়ে কাশতে লাগলো। আলিফ তাড়াতাড়ি এগিয়ে এসে আহিরের পিঠে হাত দিয়ে দিতে দিতে বলল, সাবধানে ভাই, কি করছিস? আহির নিজেকে সামনে নিয়ে বলল, কি বললে তুমি? নুহা ঠোঁটে এক চিলতে হাসি রেখে বলল, বলছিলাম আপনার সাথে একটু দরকার ছিল, একটু আসবেন? আহির ভ্রু কুঁচকে বলল, এখানেই বলো, এরা আমার ঘনিষ্ঠ বন্ধু, সমস্যা নেই। নুহা কিছুটা সময় নিয়ে বলল, আপনি কিছু মনে করবেন না তো? আহির নুহার দিকে তাকালো। আহিরকে কিছু বলতে না দিয়ে নুহা পরবর্তী মুহূর্তে এক ঝটকায় হাতে থাকা কেকটা দুই হাত দিয়ে তুলে একেবারে আহিরের গালে চেপে মাখিয়ে দিল। চারিদিকে পিটপতন নীরবতা, যে কেউ হঠাৎ সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আহির নিজের জায়গায় জমে গেল, চোখ মুখ স্থির, যেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে, অথচ চেয়ারটা ছিলই না। পরের মুহূর্তে উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল তাইফ মির। হাসতে হাসতেই বললেন, দেখো দেখো, আমি বলেছিলাম না আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। ক্লাব আটিও নোহা। সবাই হেসে উঠল। রোশন তো হাসতে হাসতেই হেলেই পড়েছে। আহির দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল হতবাক হয়ে। কিছু বলবে তার আগেই নুহা হেসে সরি বলে সিঁড়ির দিকে ছুটে পালাতে লাগলো। পেছন দিকে আহিরের কণ্ঠ ভেসে এলো, আয় দাঁড়া বলছি, দাঁড়া নুহা। তৎক্ষণাৎ আহির ও নুহার পেছনে দৌড়াতে লাগলো। আরিফা বেগম, তাইফ মির সবাই আহিরকে ডাকছে, থামতে বলছে, কিন্তু আহির শুনল না। নুহা যেন প্রাণ হাতে করে দৌড়াচ্ছে। সে জানে আহির তার ঠিক পিছনেই আছে। ধরা পড়লে এই লোকটা ঠিক কি করবে তা সে কল্পনাও করতে পারছে না। হৃৎপিণ্ড যেন দৌড়ে তার আগেই সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে চাইছে। করিডোরে এসে হঠাৎ থেমে গেল নুহা। পেছনে ফিরে তাকালো, না, আহির নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচল। আহির আসছে না দেখে নুহা খুশি খুশি আবারও নিচে নামার জন্য এগোতে গেল। সেই দিকে এগোতেই আচমকা আহির তার সামনে এসে দাঁড়ালো। নুহা ভূত দেখার মতো চমকে এক পা পিছিয়ে গেল। চোখে মুখে আতঙ্কের ছায়া। আহিরের চোখে গম্ভীর্যতা, চোখ মুখ শক্ত, মুখে কোনো কথা নেই, শুধু পলকহীনভাবে তাকিয়ে আছে নুহার চোখের দিকে। নুহা কাপা গলায় বলল, দেখুন, আমি সরি বলেছি, খবরদার এক পাও এগোবে না, বলে দিচ্ছি। আহির এক পা এগিয়ে এলো, ঠান্ডা স্বরে বলল, এই সরিটা দিয়ে আমি কি করব? আর এগুলো কি করবে? নুহা তড়িঘড়ি করে আবারও পেছলো। দেখুন, ভালো হচ্ছে না, আমি আপনাকে। নোয়ার কথার মাঝখানেই পা হড়কে গেল, শরীরটা পেছন দিকে ঝুঁকে গেল, নিচের দিকে ছুটতে যাচ্ছিল। ঠিক তখনই আহির এসে তাকে ধরার চেষ্টা করলো। তবে ফল যা হবার তাই হলো, দুজনে একসাথেই পড়ে গেল নিচে। আহির ঠিক সামনে এক হাত নুহার মাথার পিছনে দিয়ে আঘাত আটকালো। নিচে পুরোটা গিয়ে পড়লো নুহার উপরে। নুহা চোখ মুখ খিচে বন্ধ করেছে, চুলগুলো ছড়িয়ে আছে মুখ জুড়ে। এক হাতে আহিরের শার্টের কলার আঁকড়ে ধরেছে। আর কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল নুহার মুখের দিকে। নুহা ধীরে ধীরে চোখ খুলতে আবিষ্কার করলো আহিরের মুখ একদম তার মুখের কাছে।
চোখে চোখ রেখে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নুহার দিকে। নুহা কিছু একটা বলার জন্য ঠোঁট খুলতে যাবে, তখনই আহির অদ্ভুত এক কাজ করলো। এক হাত দিয়ে নিজের গাল থেকে একটু কেক তুলে নুহার ডান গালে লাগিয়ে দিল। নুহা চোখ বন্ধ করে ফেললো হকচকিয়ে। আহির থামলো না, পুনরায় একই কাজ করলো। এবার নুহার বাম গালেও কেক লাগিয়ে দিল। একটুখানি কেক নুহার নাকের ডগায় ছোঁয়ালো। আহিরের ঠোঁটে চাপা হাসি। কাজটা শেষ করেই চুপচাপ উঠে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার সাথে লাগতে এসো না মেয়ে। এই বেকার ডাক্তারের সাথে লাগতে আসার ফলটা কেমন হয় এখন নিশ্চয় বুঝেছ। কথাটা বলে আহির আর দাঁড়ালো না, নির্লিপ্ত মুখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতেই চলে গেল। নুহা চুপচাপ অবাক হয়ে আহিরের চলে যাওয়া দেখলো। ধীরে ধীরে উঠে বসলো। এই লোকটা কতটা স্বার্থপর! একবার কি হাত বাড়িয়ে তুলতে পারতো না? আবার কি সাহস, কেক মাখিয়েছে! উফ, এত স্পর্ধা! নুহা মনে মনেই গজগজ করলেও গলার ভেতরটা কেমন যেন শুকিয়ে আসছিল তার। হৃদস্পন্দনের জোরে বাজছিল যে নুহার মনে হচ্ছিল এখন সেটা বুক ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। নুহার মন চাইছিল এই বোকা ডাক্তারটার গোষ্ঠী উদ্ধার করে দিতে। নিজেকে সামলে নিয়ে নিচে নামতেই আরুষ নুহাকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। নুহার রাগ তখন মাথায় চড়েছে। সে কাঁদো মুখ করে সোজা গিয়ে দাঁড়ালো তাইফ মীরের সামনে। দেখো না দাদু, তোমার নাতি আমার কি অবস্থা করেছে, এ কিভাবে মানায়? চারপাশে সবাই ঠোঁট টিপে হাসছে, এমনকি আহিরও। তাইফ মীর খানিকটা কড়া চোখেই তাকালো আহিরের দিকে। তারপর স্নেহ ভরে নুহার মাথায় হাত বুলিয়ে একটা টিস্যু বাড়িয়ে দিলেন। বললেন, তাহির, এটা কোনো ব্যাপার হলো? একটা বাচ্চা মেয়ে ভুল করেছে বলে তুমি এমন করবে? রাগ করিস না হবু, ও যতই করুক শেষমেশ জিতেছিস কিন্তু তুই। আরুষ একটা গিটারটা হাতে তুলে নিয়ে এসে দাঁড়ালো আহিরের সামনে। আহিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাই এবার তোমার পালা, আমার দ্বিতীয় গিফট। আহির গিটারটা হাতে নিতেই নুহার চোখ ছাড়া বলা, মাথার ভিতরে যেন সাইরেন বাজতে লাগলো। এই অসভ্য ইতর বেয়াদব লোকটা আবার গানও গায়, গিটার বাজায়! হে আল্লাহ! তাইফ মীর নুহাকে নিজের পাশে ডেকে বসালো। আহির একটা চেয়ারে বসে গিটারের তারে আঙুল বোলালো। মুহূর্তেই এক মিষ্টি সুর ভেসে উঠলো ঘর জুড়ে। সবার চোখ তারই দিকে। উপস্থিত সবাই পুরো মন দিয়ে অপেক্ষা করছে। আহির গলা খুলল রবীন্দ্রনাথের সেই চিরপরিচিত গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো। গানের সুর শেষ হতেই মুহূর্তেই চারপাশ হাততালিতে মুখরিত হয়ে উঠল। কারো চোখে বিস্ময়, কারো চোখে প্রশংসা। নুহাও চুপচাপ মুগ্ধ হয়েই শুনছিল। এই লোকটা নিঃসন্দেহেই ভালো গায়। নুহার মুখের রাগ অভিমান মিলিয়ে গিয়ে মনের ভেতরে একটু ঘোর লাগা প্রশংসা যেন নিজের অজান্তেই বাসা বেঁধল। আরুষ খুশি হয়ে নুহার পাশে এসে বলল, দেখেছো আমার ভাইকে, সব দিক থেকেই বেস্ট। কি মারাত্মক গায়, তাই না? নুহা খানিকটা মুখ বাঁকিয়ে বলল, যাও তো ভাই চামচা, এরকম টুকটাক গান তো সবাই গাইতে পারে। আরুষও ভেঙচি কাটলো। তাহলে একটা গেয়ে দেখাও। তুমি যেহেতু আমাকে কোনো গিফট দাওনি, তাই গান গেয়ে পুষিয়ে দাও। এই গানটা ধরে নাও আমার জন্মদিনে তোমার থেকে পাওয়া উপহার। নুহা এক মুহূর্ত চিন্তায় পড়ে গেল। তারপর ধীরেই বলল, আমি গান গাইবো? তাইফ মীর হাসি মুখে সাহস জোগালেন। দেখিয়ে দো তো বুবু, আমি জানি তুই এর চেয়ে ভালো গাইতে পারিস, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস। নুহা উঠে দাঁড়িয়ে এগোতে যাবে, কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ নুহার পায়ে কিছু একটা বিঁধে গেল। সে ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ল। হঠাৎ করে মুহূর্তের মধ্যে আনন্দময় পরিবেশটা থমকে গেল। চারপাশে সবার চোখ শুধু নুহারই দিকে। আহির ছুটে এলো নুহার সামনে, হাঁটু করে বসে পড়ল। তাইফ মীরও তৎক্ষণাৎ এসে পাশে বসলেন। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই চোখে পড়ল মেঝেতে রক্তের ছোপ। নুহার পায়ের নিচে ভাঙা কাচের টুকরো। এক টুকরো কাচ ঢুকে গেছে পায়ের মাংসে। নুহা মুখ খিচে ব্যথা চেপে ধরে বসে আছে। আহির খুব আলতোভাবে কাজটা বের করে আনলো। তারপর নুহাকে ধরে সোফায় বসিয়ে দিল। এই ফাঁকে আরিফা বেগম ফার্স্ট এড বক্স হাতে নিয়ে এসে পড়েছেন। আহির নুহার পাটা নিজের হাতে তুলে নিতেই নুহা মাথা নাড়িয়ে মানা করলো। আহির বলল, সামান্য না, ক্ষতটা বেশ গভীর। এখন যদি ঠিক করে ব্যান্ডেজ না করা হয় বড় সমস্যা হবে। একটু ব্যথা লাগবে, সহ্য করো। আরিফা বেগম এসে নুহার পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। নুহার বুকটা হঠাৎ কেঁপে উঠল। এই স্পর্শে যেন বহুদিনের অভাব মিটল। সে ডুকরে কেঁদে উঠল একটা অসহায় শিশুর মতো। আরিফা বেগম আর তাইফ মীর দুজনেই মিলে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আহির ব্যান্ডেজ শেষ করে বলল, আম্মু,
তুমি বরং সবার খাবার ব্যবস্থা করো, অনেক রাত হলো, খাওয়াতে করে ফিরবে সবাই। নুহা বরং ঘরে গিয়ে রেস্ট করুক, ওর খাবারটা ঘরে পাঠিয়ে দাও। কিছু ওষুধ লাগবে, আমি গিয়ে নিয়ে আসছি। আরিফা বেগম সায় দিয়ে চলে গেলেন। নুহা এক ঝলক তাকালো আহিরের দিকে। ছেলেটার শার্ট প্যান্ট সব রক্তে লাল হয়ে গেছে, কিন্তু মুখে কোনো বিরক্তির ছাপ নেই। ডাক্তার বলে হয়তো এমনটা। আহিরও তাকালো। চোখাচোখি হতেই নুহা দ্রুত চোখ সরিয়ে নিল। আহির জিজ্ঞেস করলো,